সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা জানো, ইতিপূর্বে আমরা নিয়মিতই অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরাও আমাদের সাথে যুক্ত হচ্ছ। আশা করি পূর্বেকার মতো যথারীতি এবারও তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। আর আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকবো আমি, দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে গত ক্লাসে তোমাদের সাথে যে আলোচনা হয়েছিল সেই বিষয়টি ছিল জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকেও সেই অধ্যায়েরই আলোচনা, অর্থাৎ জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই তিনটি বিষয়ের ভিতরে আমরা এখন মানব সম্পদের বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। গত ক্লাসে মানব সম্পদ কী এবং সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম, কিভাবে মানব সম্পদের উন্নয়ন করানো যায় বা মানব সম্পদ কীভাবে দক্ষ করানো যায়। আজকে আমরা আলোচনার এই পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এই মানব সম্পদ উন্নয়নে কি কি কর্মসূচি গ্রহণ করেছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে তোমাদের যে বিষয়গুলো তোমরা জানতে পারবা সেই বিষয়গুলো আমরা এতদিন শিক্ষণফল আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি, লিখিত আকারে। তো সাময়িক অসুবিধার কারণে আমরা লিখিতভাবে উপস্থাপন না করে তোমাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি যে আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, অর্থাৎ শিক্ষণফল। প্রথমে আমরা বলবো যে মানব সম্পদ উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে। পরবর্তীতে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গৃহীত স্বাস্থ্য, আবাসন ও নারী কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। পরবর্তীতে আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং সফল যে আত্মকর্মী আছে তাদের ঘটনা উপায়ত্ত বিশ্লেষণ করতে পারবে এবং নিজেকে একজন আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য যে জ্ঞান এবং অভিজ্ঞতা সেগুলো তোমরা অর্জন করতে পারবে বা অর্জনে উদ্বুদ্ধ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এখন দেখব যে বাংলাদেশ সরকার এই মানব সম্পদ উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেই বিষয়গুলো আমরা বলে উপস্থাপন করব। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জনসাধারণকে দীর্ঘ সময়ব্যাপী সুস্বাস্থ্যময় এবং পরিপূর্ণ জীবনযাপনের সুযোগ প্রদান করা উচিত। এর জন্য সমাজে নারী ও শিশুদের অবস্থার উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করা হয় সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমে যে বিষয়টি আছে শিক্ষা ও প্রযুক্তি। প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। শিক্ষা এবং প্রযুক্তি দেশের উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সঠিক শিক্ষা কাঠামো এবং যথাযথ শিক্ষা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই লক্ষ্যে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রূপকল্প 2021 এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণের প্রবর্তনের পদক্ষেপ গ্রহণ করছে। সেই লক্ষ্যে 2009 থেকে 2010 এবং 2017-2018 অর্থ বছর মেয়াদে জাতীয় শিক্ষানীতি 2010 ইতিমধ্যেই অনুমোদন করেছে। জাতীয় শিক্ষানীতির যে মূল উদ্দেশ্য হলো মানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়ন ও প্রগতিতে নেতৃত্ব দানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিবান এবং নিজের ও অন্যান্য ধর্মের প্রতি
শ্রদ্ধাশীল, কুসংস্কার মুক্ত, পরমসহিষ্ণু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং কর্মকুশল নাগরিক গড়ে তোলা। এই লক্ষ্যেই জাতীয় শিক্ষানীতি যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং প্রযুক্তিগত যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো আমরা এখন দেখব। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা সম্পর্কিত গৃহীত কি কি কর্মসূচি আছে। প্রথমেই বলছে যে রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার ভুক্ত খাত হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন ও অনুমোদন করা হয়েছে। সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে যে সকল কর্মসূচি বা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং প্রাক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তি, ছাত্র শিক্ষক সংযোগ ঘণ্টা বৃদ্ধি উল্লেখযোগ্য। এছাড়া উপবৃত্তি এবং তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়নে কর্মসূচি, স্কুল ফিডিং কর্মসূচি, সেকেন্ড চান্স এডুকেশন কার্যক্রম এবং মৌলিক সাক্ষরতা প্রকল্প 64 জেলাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই প্রদান এবং 2010 সাল হতে 100% নতুন বই জানুয়ারির প্রথম সপ্তাহে সমগ্র দেশে বিতরণ করছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য হ্রাসের ক্ষেত্রে বা বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যকে সামনে রেখে 2011-12 অর্থ বছর থেকে প্রাথমিক স্তরের পাশাপাশি সারা দেশে মাধ্যমিক, দাখিল, কারিগরি ও ইবতেদায়ী স্তরেও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে বিভিন্ন ধরনের উপবৃত্তি প্রদান করে সরকার দরিদ্র পরিবারের সন্তানদেরকে লেখাপড়ার দ্বারায় যুক্ত থাকার জন্য প্রণোদনা বা উৎসাহ প্রদান করছে। অপরন্ত প্রাণশক্তির উৎস দেশের যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে মাদ্রাসা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আত্মকর্মসংস্থান ও বৈদেশিক শ্রমবাজারে রপ্তানি উপযোগী দক্ষ জনশক্তি তৈরির উপর জোর প্রদান করা হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদেরকে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে এবং পাঠদানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে 60% শিক্ষিকা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ফলে এই হার বর্তমানে প্রায় 64.9% উন্নীত হয়েছে। শহর ও গ্রাম অঞ্চলের মধ্যে যে শিক্ষা বৈষম্য আছে সেই বৈষম্য কমিয়ে আনার জন্য সরকার সরকারি যে উচ্চ বিদ্যালয় আছে সেই সরকারি উচ্চ বিদ্যালয়ে ন্যায় উপজেলায় একটি করে উচ্চ বিদ্যালয়, মডেল উচ্চ বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত বা রূপান্তর করা হয়েছে এবং উচ্চশিক্ষাকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করার লক্ষ্যে পুরাতন শহর এবং জেলা শহরগুলোতে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ই-লার্নিং চালু করা হয়েছে। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন এবং আইসিটি ল্যাব সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন চলছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিষয়টিকে শিক্ষার সকল স্তরে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার তাই শিক্ষার যে সুযোগ বঞ্চিত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন 2012 অনুমোদিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে যে গৃহীত সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বলা যায়, আমরা সরকার শিক্ষাকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হিসেবে গ্রহণ করে এবং এই খাতকে সর্বাধিক গুরুত্ব আরোপ করে এসেছে। তার পরবর্তীতে আমরা দেখি স্বাস্থ্য পরিবার কল্যাণ। এই স্বাস্থ্য পরিবার কল্যাণে কি বলছে? সুস্বাস্থ্য জনগণের মৌলিক অধিকার সমূহ একটি এবং জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বা স্বাস্থ্যবান জাতি তৈরি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাস্থ্যসেবার গুরুত্ব অপরিসীম এবং এই স্বাস্থ্য সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। তারপরে বলা হয়েছে যে সবার জন্য
স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশু মৃত্যুর হার হ্রাস, মানব সম্পদ মানসম্পন্ন যে স্বাস্থ্যসেবা সেগুলো নিশ্চিত করা। তারপরে বলে জনবল বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে নার্সিং ইনস্টিটিউটগুলোতে এবং মেডিকেল কলেজগুলোতে, এবং প্রশিক্ষণপ্রাপ্ত যে স্বাস্থ্যকর্মী আছে সেগুলো সহায়তা হচ্ছে। মাতৃস্বাস্থ্য উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করেছে, জনসংখ্যার নীতি প্রণয়ন করা হয়েছে এই লক্ষ্যকে সামনে রেখে। তারপরে হচ্ছে জনসংখ্যা সমস্যা একটি ভয়াবহ, এই সমস্যার মধ্যে 2021 সালের মধ্যে জন্ম নিবন্ধনের ব্যবস্থাগুলো করা হয়েছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের বিভিন্ন দিক গ্রহণ করা হয়েছে। চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রযুক্তি হেলথ কর্মসূচি চালু করা হয়েছে। তারপর হচ্ছে আবাসন, এই আবাসন খাতটি অর্থাৎ আবাসন বা বাসস্থান মানুষের মৌলিক চাহিদার একটি অন্যতম প্রধান উপাদান, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে বলতেছে নারী উন্নয়ন এবং নারী উন্নয়ন কর্মসূচি। এই নারী উন্নয়ন কর্মসূচির ভিতরে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে জেন্ডার বৈষম্য বিলোপ, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নয়ন। তারপরে বলতেছে মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে 6 মাসে উন্নীত করা এবং ইভটিজিং সহ নারীর প্রতি যে সকল ধরনের সামাজিক অপরাধ রোধকল্পে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে প্রণয়ন করা হয়েছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা আইন 2010 প্রণয়ন করা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বী যেমন হিন্দু নারীদের ব্যক্তি অধিকার সুরক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং কর্মক্ষেত্রে যে নারীর অংশগ্রহণ সেগুলো নারীর অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নারীর কর্মক্ষেত্রে প্রসার ঘটেছে। তারপরে বলছে যে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা নারীদেরকে বা দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং নিবন্ধিত যে সমিতিগুলো আছে সেগুলোকে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করা। তারপরে আমরা আরেকটি বিষয় পাই, সেটা হচ্ছে শিশু উন্নয়ন। এই শিশু উন্নয়ন বিষয়গুলোর মধ্যে আছে যেমন শ্রমজীবী শিশুকে ঝুঁকিপূর্ণ পেশা থেকে সরিয়ে এনে মৌলিক শিক্ষা প্রদানের উদ্যোগ গ্রহণ করা এবং নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে 6টি বড় শহরে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। নারী ও শিশু পাচার রোধে জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং দরিদ্র ও অসহায় এবং অনগ্রসর জনগোষ্ঠী দারিদ্র্য বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কল্যাণ ও সেবামূলক কার্যক্রমের মধ্যে হাসপাতাল, সমাজসেবা, চিকিৎসা সেবা কার্যক্রম, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, দৃষ্টি ও প্রতিবন্ধী যারা আছে, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য আলাদা স্কুল খোলা এবং অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক শিশু স্কুল স্থাপন, ব্রেইল প্রেস, প্লাস্টিক সামগ্রী উৎপাদন কেন্দ্র, মিনারেল ওয়াটার প্লান্ট ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশের বিশাল শিশু কিশোর ও যুব সম্প্রদায়কে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং ক্রীড়া পরিদপ্তর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মানব সম্পদ উন্নয়নে কি কি বিষয় অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের উপায়, প্রেক্ষাপট বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের উপায়, প্রেক্ষাপট বাংলাদেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিভাবে মানব সম্পদ উন্নয়ন করতে পারি তার প্রথমেই যে বিষয়টি আছে সেটি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। আমরা বলি যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন অবস্থার উন্নয়নের জন্য প্রয়োজন হলো সার্বিক মানব সম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় জনগণের যে অংশগ্রহণ তা নিশ্চিত করা। কারণ অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় প্রথমেই সেটি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণ। তারপর জনস্বাস্থ্যের উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলছে যে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা মানব সম্পদ উন্নয়ন করতে পারি। মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ মূল্যবোধের যে সৃষ্টি অর্থাৎ মূল্যবোধ সৃষ্টি, দক্ষ শ্রমিক ও উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা উন্নয়ন, জনগণের যে উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি সৃষ্টি এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এইসব বিষয়ের ক্ষেত্রে শিক্ষা এবং প্রশিক্ষণ
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কাজের গুণগত মান উন্নত করে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রচলন করে শিক্ষার দ্বার সকলের জন্য উন্মুক্ত করতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হচ্ছে জনস্বাস্থ্যের উন্নয়ন, অর্থাৎ অসুস্থ ও দুর্বল জনগণ দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই সুষম খাদ্য গ্রহণ এবং উপযুক্ত বাসস্থান ও পরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি স্বাস্থ্য রক্ষার মৌল উপাদান, যার কোনোটিকেই আমাদের দেশে সহজলভ্য নয়। ফলে দেশের অধিকাংশ মানুষ ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল কর্মবিমুখ। এই অবস্থার উন্নতি করতে হলে দেশে চিকিৎসা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আছে খাদ্য এবং পুষ্টিহীনতা দূরীকরণ। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রয়োজনীয় পরিমাণ খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে। দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে হলে খাদ্য ও পুষ্টি সমস্যার সমাধান করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ। বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ সম্ভব নয়। তাই আমাদের জনসংখ্যার গুণগত মান বৃদ্ধি করতে হলে ব্যাপক জন্মশাসন ও শিক্ষা বিস্তারের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা জনসংখ্যার যে অবাঞ্ছিত বৃদ্ধি সেটা রোধ করতে হবে। তারপরে বলছে গ্রামীণ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ লোকই গ্রামে বাস করে। তাই এদেশের জনসম্পদে গুণগত মান বাড়াতে হলে দেশের পল্লী অঞ্চলে আর্থসামাজিক অবস্থা উন্নয়ন সাধন করতে হবে। পরবর্তীতে বলছে বিনিয়োগ বৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সম্পদের পরিমাণ খুব কম, অর্থাৎ অত্যন্ত সীমিত। তা সত্ত্বেও মানব সম্পদ উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামো বিনির্মাণে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারকে বিনিয়োগ বান্ধব পরিবেশ স্থাপন করতে হবে বা রচনা করতে হবে। তারপরে বলছে কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রচুর মৌসুমী ও ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। শিল্পক্ষেত্রেও কর্মসংস্থান পর্যাপ্ত নয়। দেশে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান বাড়ানো সম্ভব হলে উৎপাদন ও আয় বৃদ্ধি পাবে। এর ফলে শ্রমিক গোষ্ঠীর মাথাপিছু আয়, জীবনযাত্রার মান এবং দক্ষতা বৃদ্ধি পাবে। তারপরে বলছে শ্রমের গতিশীলতা ও শ্রম বিভাগ। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকের দক্ষতা বাড়ানো হলে এবং উৎপাদন ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব হলে শ্রম বিভাগ বাস্তবায়ন হবে। এর ফলে উন্নত মানের পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে। একই সাথে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে শ্রমের গতিশীলতা বিদ্যমান থাকলে শ্রমের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। জীবনযাত্রার মান বৃদ্ধি। এদেশের শ্রমিকের বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো স্বল্পতার কারণে জীবনযাত্রার মান অত্যন্ত নিচু এবং কর্মদক্ষতাও কম। তাই দেশের জনগণ কর্মদক্ষতা বাড়াতে হলে, অর্থাৎ জনগণের কর্মদক্ষতা বাড়াতে হলে তাদের প্রকৃত আয় বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান বাড়াতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আছে সেই বিষয়গুলো হলো আমরা পরিবেশ উন্নয়ন। পরিবেশ উন্নয়ন, তার পরবর্তীতে আছে বাসস্থান সমস্যা দূরীকরণ। বাসস্থান সমস্যা দূরীকরণ। তারপরে আছে হচ্ছে পরিকল্পনা। কর্মস্পৃহা বৃদ্ধি। কর্মস্পৃহা নারী শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিবেশ উন্নয়নের কথা বলতেছি যে দেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ, উপযুক্ত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, পয় নিষ্কাশনের সুষ্ঠু ব্যবহার,
ব্যবস্থা প্রভৃতি গড়ে তুলতে পারলে বা গড়ে তোলা সম্ভব হলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে কি হবে, মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব হবে। পরবর্তীতে বলছি বাসস্থান সমস্যা দূরীকরণ। উপযুক্ত বাসস্থান মানুষের একটি নিরাপদ আশ্রয় প্রদান করে এবং নিরূপ ও চিন্তামুক্ত রেখে সুখী করে। তাই বাংলাদেশের জনগণের যে গুণগত মান উন্নয়নের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন আছে। পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ বাংলাদেশের জনগণের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করার জন্য উদ্দেশ্য জনসম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন একান্ত প্রয়োজন। কর্মস্পৃহা বৃদ্ধি, কাজের প্রতি আকর্ষণ বাড়ানো প্রয়োজন। এই কাজটি সম্পাদনের প্রধান দায়িত্ব উদ্যোক্তার মালিক পক্ষে। উপযুক্ত আর্থিক সম্মানী স্বীকৃতি, শ্রমিক মালিক সুসম্পর্ক, অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম বেতন ও সুযোগ সুবিধা প্রদান, এইসব বিষয়ে শ্রমিকদের কর্মস্পৃহা প্রভাবিত করে। তাই বিষয়টি শ্রমিকের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে। নারী এবং শিশু উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিভিন্ন উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং নিরক্ষরতা দূরীকরণ ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, নারী নির্যাতন প্রতিরোধ, এই বিষয়গুলোতে আমাদের কাজ করতে হবে। এই বিষয়গুলোর কাজের মাধ্যমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ঘটানো সম্ভব। তারপরে বলা হয়েছে সমাজ কল্যাণ কার্যক্রম। দেশের ভূমিহীন, দুস্থ, ভবঘুরে, এতিম, প্রতিবন্ধী ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন মানব সম্পদ উন্নয়নের স্বার্থে খুবই প্রয়োজন। যুব ও ক্রিয়া উন্নয়ন, যে কোনো দেশের যুবকরা দেশের সর্বাধিক সম্ভাবনাময় একটি শ্রমশক্তি। তাই যুব সমস্যার গভীরতা উপলব্ধি করে দেশের বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ, ঋণ সহায়তা প্রদান, যুব অনুদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে যুব সমাজকে মানব সম্পদে পরিণত করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের যেসব কর্মসূচি, সেসব কর্মসূচি আমরা আলোচনা করলাম। প্রেক্ষাপট, এই কর্মসূচির গুরুত্ব কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যে শিক্ষা এবং প্রযুক্তির যে প্রসার, পরবর্তীতে মহিলা শিক্ষার হার এবং তথ্য প্রযুক্তির প্রসার ব্যবহার এবং জেন্ডার বৈষম্য হ্রাস, তার পরবর্তীতে স্বাস্থ্য ও পুষ্টি এবং জনসংখ্যা খাত, এই বিষয়গুলো আছে নারী উন্নয়ন, প্রজনন হার ও মৃত্যুর হার। পরবর্তীতে যে বিষয়টি আছে সেটা হচ্ছে শিশু স্বার্থ এবং সামাজিক খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আয়ের সুষম বন্টন, মানব সম্পদ রপ্তানি। এই বিষয়গুলো আমাদের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, জনসংখ্যা এবং মানব সম্পদ, এই তিনটি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অধ্যায়ের যে মূল বিষয় সেটা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। আমরা গত ক্লাস থেকে শুরু করে এখন অবধি জনসংখ্যা এবং মানব সম্পদের যে বিষয়গুলো আছে তোমাদের সাথে আলোচনা করলাম। তো মানব সম্পদ উন্নয়নের যে বিষয়টি সংক্ষেপে, সেই বিষয়টি আমরা এখন বলবো। যে আমরা যে আলোচনা করলাম, একটি দেশের জনগণের জীবনযাত্রার উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন, এই প্রবৃদ্ধি অর্জনের সুস্বাস্থ্যে, টেকসই প্রবৃদ্ধি অর্জনের সুস্বাস্থ্যের অধিকারী প্রশিক্ষিত ও শিক্ষিত জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিশ্বায়নের যে পটভূমিকা, সেই পটভূমিকায় মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব নতুন মাত্রা লাভ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আত্মকর্মসংস্থান কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান কি, যেটাকে আমরা বলি সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট বা আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান, যেটাই বলি না কেন, বা আত্মকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব উদ্যোগে যখন উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজের বা ঋণের মাধ্যমে স্বল্প সম্পদ, নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের জন্য বা অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত থাকাকেই আত্মকর্মসংস্থান বলে। কারণ বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা সমস্যা জর্জরিত তৃতীয় বিশ্বের দরিদ্রতম বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। সীমিত আয়ের এই ভূখণ্ডে বর্তমানে লোকসংখ্যা প্রায় 18 কোটি।
এদেশে প্রায় 8 কোটি কর্মক্ষম লোকের মধ্যে বেকারের সংখ্যা প্রায় 26 লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতি বছর এদেশের শ্রমবাজারে প্রায় 13.5 লক্ষ নতুন লোক প্রবেশ করছে। এছাড়াও আমাদের অর্থনীতিতে রয়েছে ছদ্মবেশী ও মৌসুমী বেকারত্ব, দক্ষ জনশক্তির অভাব, মূলধনের দুষ্প্রাপ্যতা, বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, ব্যাপক মুদ্রাস্ফীতি প্রভৃতির কারণে দেশে প্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। সুতরাং জাতি হিসেবে আমাদেরকে টিকে থাকতে হলে এদেশের কর্মক্ষম যুবক ও যুব মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ক্ষেত্র যদি বলি আমরা, সেটি হচ্ছে আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন মানুষ স্বাধীনভাবে জীবিকা অর্জন করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত থাকতে পারে। কুটির শিল্পে স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা স্ব উদ্যোগে গৃহে পারিবারিক পরিবেশে উৎপাদন কাজে চালিয়ে যাওয়া যায়। তাই আমাদের দেশে বেশিরভাগ কুটির শিল্পই আত্মকর্মসংস্থানমূলক, যেমন তাঁত শিল্প, চরকা শিল্প, বাঁশ ও বেত শিল্প, রেশম শিল্প, মৃৎশিল্প, কাঁসা ও পিতল শিল্প, কাঠ শিল্প, বিড়ি শিল্প, শঙ্খ শিল্প, ঝিনুক শিল্প, ছোবরা শিল্প, লবণ শিল্প, অলঙ্কার শিল্প, জুতা, চাপ্পল, মানিব্যাগ ইত্যাদি শিল্প, পুতুল তৈরি, ফুলের টপ তৈরি, উলের কাজ ইত্যাদি কুটির শিল্পে কাজ আত্মকর্মসংস্থানমূলক এবং এসব ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ সুবিধা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। রাষ্ট্র বা সরকারের ভূমিকা আমরা যদি বলি, সেখানে কি বাংলাদেশের মতো দেশসমূহের দারিদ্র্য বিমোচনের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি সহ মানব উন্নয়ন অত্যাবশ্যক। দরিদ্র জনগোষ্ঠীর যাতে দারিদ্র্য লাঘব হয় এবং টেকসই উন্নয়ন হয়, সেজন্য তাদের উৎপাদন সত্ত্ব বৃদ্ধির সাথে সাথে ক্ষমতায়ন ও সচেতনতায়নের প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। একই সাথে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মাথাপিছু আয় এবং সঞ্চয় বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণ আবশ্যক, যা তাদেরকে উন্নত জীবনে উৎসাহিত করবে। আমরা পরিশেষে এটা বলতে পারি যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ক্ষুদ্র ও কুটির শিল্পই একমাত্র ক্ষেত্র যেখানে আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বা ক্রমবর্ধমান যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এবং দারিদ্র্য বিমোচন ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষত পল্লী অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি তথা দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। আত্মকর্মসংস্থানের জন্য আমরা কি বিষয়গুলো গ্রহণ করতে পারি বা কি করতে পারি, সেই বিষয়গুলো এখন আলোচনা করব। আত্মকর্মসংস্থান বা সকর্মে নিয়োজিত হতে হলে প্রথমে প্রয়োজন জ্ঞান উপার্জন বা উপযুক্ত শিক্ষা গ্রহণ। মানব সম্পদের বিকাশে শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করে। পাঠ্যসূচিতে ধাপে ধাপে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান আবশ্যক। উপযুক্ত শিক্ষা ছাড়া একজন ব্যক্তির বোধশক্তি, অনুধাবন ক্ষমতা, বিচার বুদ্ধি মূল্যায়ন, প্রয়োজনের তীব্রতা যাচাই, দক্ষতা নির্বাচন কোনোটাই সম্ভব নয়। নিজস্ব বিচার বুদ্ধির মূল্যায়নের প্রেক্ষিতে উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে উদ্যোগ গ্রহণের প্রয়োজন। কোন প্রকল্পটি সে গ্রহণ করবে এবং কেন গ্রহণ করবে, এটি কেন লাভজনক, কোনো ঝুঁকি আছে কিনা ইত্যাদি প্রশ্নের উত্তর একজন সফল আত্মকর্মীর খোঁজা উচিত এবং প্রয়োজন। প্রয়োজন হচ্ছে মূলধন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য মূলধন প্রয়োজন। মূলধনের উৎস কি হবে, কিভাবে ব্যবহার করলে মূলধনের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে, তা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। এক্ষেত্রে সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা প্রয়োজন এবং সরকারি বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ঋণের পর্যাপ্ত সরবরাহ থাকা আবশ্যক। উৎপাদিত দ্রব্যের চাহিদা বাজার কিরূপ হবে, কত সহজে বাজারজাতকরণ করা সম্ভব, কিভাবে উৎপাদিত পণ্যের বাজার আরও প্রসার ঘটানো যায়, প্রতিযোগী উদ্যোক্তা সম্পর্কেও জ্ঞান থাকা আবশ্যক। উৎপাদিত পণ্যের যে বিচিত্র আনয়ন, তাও জরুরি। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য প্রতি মুহূর্তে উদ্যোক্তাকে পণ্যের বৈচিত্র্যকরণে মনোযোগী হতে হবে এবং একজন সফল আত্মকর্মীকে ভাবতে হবে, আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই, আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই,
নিজের সামর্থ্যের বিকাশ এবং উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন তথা দেশের উন্নয়ন করতে চায়, এভাবে একজন আত্মকর্মী সফল হতে পারে। প্রিয় শিক্ষার্থী, একজন আত্মকর্মী সফল আত্মকর্মী কিভাবে হতে পারে সেই বিষয়গুলো তোমরা এই ক্লাস অনুশীলন করলে অনুসরণ করবে এবং তোমরা বাসায় বই থেকে অনুশীলন করলে তোমরা বিষয়গুলো জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। এই করোনাকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জেনে শেষ করছি এখানেই।